বলে সেদিকে পেছোতে থাকে, যেদিক দিয়ে ওরা তিনজন ঘরে প্রবেশ করেছিল। প্রবেশদ্বারে স্থির হয়েই নিচু হয়ে তুলে নেয় কিছু একটা, তারপর বলে, নিন মিত্তির মশাই, এই চাবি যে কিনা আপনাকে ঢোকার সময় ল্যাং মেরে ফেলে দিয়েছিল। কি করে বুঝলে? আরে তাই তো, এই পাতলা ধাতব দণ্ডটার এক প্রান্ত এক মাথা আর অপর প্রান্ত দুই মাথাওয়ালা, তার উপর মাথা দুটো বিপরীত দুই দিকে ছড়ানো, একদম সাপের জিহ্বার মতন। তবে কি এই চাবি আমাদের ওয়েলকাম করেছিল? একদমই তাই। এটি বলেই ঈশান সাপের মুখের ভেতরের গর্তে জিহ্বা সদৃশ্য চাবিটি ঢুকিয়ে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কয়েকবার ঘোরালো। সাথে সাথে বন্ধ হয়ে গেল চারপাশের ফিসফিস আর অশরীরী শব্দগুচ্ছ, আর খুলে গেল সামনের দরজা। ঘরে প্রবেশ করার পর এটি তাদের প্রথম সফলতা। বেলা কত হয়েছে তা ঠাউর করা যাচ্ছে না। ঈশান বলল, আজ বরং বেরিয়ে যাই, আগামীকাল নতুন ঘরে প্রবেশ করা যাবে। বাকি দুজনও একমত। তিনজনই যখন বেরিয়ে এসেছে তখন মোবাইলের সময় বলছে দুপুর 1:17। বাড়ি ফিরে খেতে বসে ওরা সবাই। প্রত্যুষের স্ত্রী মীরা অনুযোগ করে বলল, বেড়াতে গেলে আর আমায় নিয়ে গেলে না। তুমি এসেছো মায়ের কাছে, বোনের কাছে, তাই আর বিরক্ত করলাম না আর কি। মরণ, কথার ঢং দেখো। কোথায় গেছিলে? কোথায় আর, এই আশেপাশেই ঘুরছিলাম আর কি। আশেপাশে মানে কোথায়? লন্ডনে আর প্যারিসে। এই যে বাম ঠ্যাঙে গেলে লন্ডন আর ডান ঠ্যাঙে গেলেই প্যারিস। এসব রসিকতা নয়, রীতিমতো অসভ্যতা। তা আশেপাশে কি আছে জানো না? প্রত্যুষ আর তার স্ত্রীর এই হাস্যরস নাকি নিয়মিতই হয়, বরঞ্চ প্রত্যুষের স্ত্রী নাকি প্রায়ই নাকানি চোবানি দেয় প্রত্যুষকে, আর ঈশানকে পেয়ে প্রত্যুষ ফর্মে আছে এই মর্মে মন্তব্য করে এই কৌতুকীয় দ্বন্দ্বের অবসান ঘটায় প্রত্যুষের স্ত্রী। খাওয়া শেষে বিছানায় একটু গড়িয়ে নিচ্ছে ঈশান, হাতে তার পূজারীর দেওয়া খাতাটি, আর তাতে লেখা আছে পরবর্তী ধাঁধাটি। জিনিয়া লইয় বৎস সর্পের মণি, ইহাই পরের কক্ষের চাবিখানি, কিন্তু দ্বিতীয় মকে সামলাইয়া রাখিবে, তার ব্যবহার হেথা ভুলে না করিবে। তখন গভীর রাত, প্রত্যুষ ঘুমিয়ে আছে। শ্বশুরবাড়িতে একটা ঘরে একাই থাকে সে। স্ত্রী আর বাচ্চা দুটো থাকে তার শাশুড়ির সাথে। শেষ রাতের দিকে ঘুমটা পাতলা হয়ে এলো তার। মনে হলো কিছু যেন গায়ে বেয়ে উঠছে। প্রথম ভাবলো গায়ে কম্বল জড়িয়ে আছে, তাই এমন মনে হচ্ছে। কিন্তু এরকম মনে হওয়ার বেশ কয়েকবার পুনরাবৃত্তি হতেই সে সজাগ হয়ে গেল। চোখ মেলে এদিক ওদিক দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর আবার শুয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হলো কিছু একটা তো উঠছেই। চোখ বন্ধ করে রইল। জিনিসটা শরীর বেয়ে ক্রমশ ওপরে উঠছে। এবার বুকের কাছে আসতেই চোখ খুলল প্রত্যুষ। যা দেখল তাতে হাড় হিম হয়ে গেল। দুটো ধপধপে সাদা হাত তার বুকের দুদিকে ধরে আছে, কিন্তু ওই হাতের কোনো শরীর নেই, শুধুই দুটো হাত। হাত দুটো শীতলতা যেন কম্বলের ওপর থেকেও বোঝা যাচ্ছে। হাত দুটো বুকেই স্থির হয়ে আছে, নড়ছে না। এবার প্রত্যুষ ঝেড়ে ফেলতে চাইছে হাত দুটো নড়ছে না, বুকটাতেই চেপে বসে আছে। সাথে প্রত্যুষের শরীরটাও যেন পাহাড়ের মতো ভারী হয়ে গেছে, নড়তে পারছে না। এরকম মিনিট 5 কাটার পর হাত দুটো উধাও হয়ে গেল। তখনই ধর্মড়িয়ে উঠে বসল সে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। এই তীব্র শীতেও কপাল বেয়ে ঘাম ছুটেছে তার। ঘুম আসছে না। সকালের প্রতীক্ষায় বসে রইল সে। আর শুধু মনে হচ্ছিল আশেপাশে কেউ দেখছে তাকে, কিন্তু তাকে সে দেখতে পাচ্ছে না। এদিকে জয়ার সাথেও ঘটেছে ঘটনা। রাতে প্রত্যুষের শ্যালিকার সাথে ঘুমোচ্ছিল জয়া। হঠাৎই ঘুমটা ভেঙে গেল তার। ঘরের সিলিংয়ের দিকে সোজা মুখ করে ঘুমিয়েছিল জয়া। চোখ বন্ধ অবস্থায় মনে হলো কেউ তার মুখের ওপর ঝুঁকে তাকে দেখছে। চোখটা খুলে দেখল তেমন কিছুই নেই। আবার চোখ বন্ধ করল। এবার আবার মনে হলো না, কেউ তো সত্যিই দেখছে। নিজের মুখে তপ্ত নিঃশ্বাসের স্পর্শও পেয়েছে।
এবার দ্রুত চোখ খুলল, আর কিছু একটা প্রচণ্ড দ্রুত সরে গেল তার মুখের ওপর থেকে। এবার ভয় পেয়ে উঠে বসল জয়া। প্রচণ্ড ভয়ে দুইবার ঢোক গিলল সে। ঘরের মেঝেতে ঘস ঘস শব্দ হচ্ছে, কিছু একটা যেন চড়ে বেড়াচ্ছে, অথচ পাশেই মেয়েটা অঘরে ঘুমোচ্ছে, মাঝে মধ্যে নাকও ডাকছে। এবার জয়া আবার শুয়ে পড়ল প্রত্যুষের শ্যালিকাটির দিকে ফিরে। চোখ বন্ধ করল, কিন্তু বেশিক্ষণ বন্ধ করে থাকতে পারল না। একটা অদ্ভুত শব্দ পেয়ে চোখটা খুলল, আর সামনের দৃশ্য দেখে তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গেল। একটা ছোট মেয়ে, সম্ভবত 8-10 বছরের হবে, দেওয়াল বেয়ে উঠছে একদম টিকটিকির মতো। কিছুক্ষণ উঠেই থেমে গেল, তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো জয়ার দিকে। বিভৎস চেহারা। এই অন্ধকারেও জয়া দেখল তার মণিবিহীন চোখ আর ঝকঝকে সাদা দুটো সদন্ত। মেয়েটি তার দিকে চেয়ে কর্কশ পুরুষের কণ্ঠস্বরে অট্টহাস্যে হাসতে শুরু করল। জয়া প্রচণ্ড ভয়ে দুহাতে চোখ ঢেকে ফেলল। কিছুক্ষণ পর মুখ থেকে হাত সরিয়ে আর কিছুই দেখতে পেল না। তবে ভয়ে আর ঘুম হলো না সে রাত্রে। সকাল হওয়ার আশায় বিছানায় বসে রইল সে। সকাল হতেই প্রত্যুষ আর জয়া ছুটল ঈশানের কাছে। দুজনই নিজ নিজ অভিজ্ঞতা জানালো ঈশানকে, আর ঈশান শোনালো তাদের তৃতীয় ঘটনা। ঘটনাটার সারসংক্ষেপ হলো এই যে, শেষ রাতের দিকে ঈশান অনুভব করে অসংখ্য সাপ তাকে জড়িয়ে ধরেছে, পা থেকে কণ্ঠনালী অবধি, আর সে নড়তেও পারছে না। সব শুনে প্রত্যুষ জিজ্ঞাসা করল, আচ্ছা, এমন কেন হচ্ছে? সম্ভবত তমালগড়ের মায়াবাড়ির প্রভাব। সত্যি হতে পারে? হতে পারে না, এটাই হচ্ছে। যতদিন ত্রিবিক্রমের দেবী বিগ্রহ উদ্ধার না হবে ততদিন এমনটাই হবে বলে আমার বিশ্বাস। বাপ রে, তবে তো এই কাজ দ্রুত শেষ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ ওই বিদঘুটে বদমেয়েটাকে আমি প্রতি রাতে দেখতে চাই না। আজকের চাবি কিন্তু সহজলভ্য, কিন্তু পরবর্তী পরীক্ষা সম্ভবত কঠিন হবে। তবে আর দেরি কেন, চা খেয়ে বেরিয়ে পড়া যাক। তবে আজ মোবাইলের ফ্ল্যাশে কাজ নেই। 3টে মশাল লাগবে মিত্তির মশাই। মশাল? অত ভাববেন না, আমি গতকালই তৈরি করে রেখেছি। অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট টানা জ্বলবে। ওই যে রান্নাঘরের পাশের লাকড়ি ঘর আছে, ওখানে দেখবেন দেওয়ালে 3টে মশাল দাঁড় করানো আছে। তিনজনে বেরিয়ে পড়ল। যথাসময়ে তারা পৌঁছে গেল তমালগড়ে। ফটক তারপর উঠোন পেরিয়ে ঢুকে পড়ল ঘরে। তিনজনেই জেলে নিল মশাল। জমাট অন্ধকারে মশালের আলো ওদের যেন নিয়ে গেল প্রাগৈতিহাসিক কালের কোনো এক দুর্ধর্ষ গুহাভ্যন্তরে। নির্দিষ্ট স্থানে গিয়ে থামল ওরা। গতকালের পেরোনো কক্ষের পর আরেকটি কক্ষ। কক্ষের দ্বার উন্মুক্ত হলেও প্রবেশের মুখে একটি ছোট পাথরের ফলক, উচ্চতায় বড়জোর 2.5 কি 3 ফিট হবে। তাতে খোদাই করা 2টো মূর্তি। একটি নাগসজ্জায় শায়িত বিষ্ণুর মূর্তি, আরেকটি হলো তার পাশে থাকা ধ্যানমগ্ন শিবের মূর্তি। জয়া ঈশানকে বলল, এই বাপি, বলেছিলে সর্পের মণি চিনে নিতে। এখানে তো এতগুলো সাপ, সবগুলোর মাথায় মনের মতো ঝলমল করছে যে। মনে আছে ছড়াটা? প্রথমেই বলেছে সাপের মণি চিনে নিতে। বি স্পেসিফিক। সাপ নয়, সর্প। কি পার্থক্য? আছে মামনি, আছে। এখানে কটা সর্প? অনেকগুলো। আগে না ম্যাডাম, এখানে 2টো সর্প। একটা হলো সপ্তমস্তক বা 7 মাথা যুক্ত অনন্ত, আর একটা হলো শিবের গলায় বাসুকি। আরে তাই তো, দুটোই তো সর্প। তো জয়া, গীতা পড়েছিস তো? দশম অধ্যায়ের বিষয়টা স্মরণ করতো। দেখছি। দ্রুত দ্রুত, সময় নেই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। অনন্তশ্চাস্মি নাগানং সর্প নাম হস্মি বাসুকি। নাগগণের মধ্যে আমি অনন্ত এবং সর্পগণের মধ্যে আমি বাসুকি। এখানে তবে সর্প কোনটি? শিবের কণ্ঠহার বাসুকিই তো সর্প হওয়া উচিত। আর কি, তুলে নে তবে। জয়া এবার শিব মূর্তির গলায় থাকা সাপের মাথা থেকে মণিটা টেনে তুলল। মণির মতো ঝলমলে অংশটি আসলে চাবিটির মাথা।
তুলে নিতেই বাম দিকে বিষ্ণু আর ডান দিকে শিবের মূর্তির ফলক আলাদা হয়ে সরে গিয়ে জায়গা করে দিল ঘরে প্রবেশের। এবার খুশিতে জয়া বলল, পরের ঘরের চাবি তো এই ঘটের শুরুতেই পেয়ে গেলাম। এবার ঈশান কঠিন মুখে বলল, না বৎস, এই তো সবে কলির সন্ধে। এবার আমার কথা শোনো, এই ঘরটিতে কেউ মুখ দিয়ে কোনো শব্দ করতে পারবে না। বারবার বলছি, ওই ঘরে ঢুকে সবাইকে বোবা হয়ে থাকতে হবে। ঈশানের মুখে এমন অদ্ভুত কথা শুনে জয়া আর প্রত্যুষ অবাক হয়ে চেয়ে রইল ওর দিকে। কিন্তু কেন গো, চুপ থাকতে হবে কেন? আমরাও এখন হয়তো অনেক কিছুই দেখব, শুনবো, কিন্তু আওয়াজের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেখাবো না। ছড়াটা মনে আছে তো? মনে না থাকলে আরেকবার মনে করিয়ে দিই। জিনিয়া লইয় বৎস সর্পের মণি, ইহাই পরের কক্ষের চাবিখানি, কিন্তু দ্বিতীয় মকে সামলাইয়া রাখিবে, তাহার ব্যবহার হেতা ভুলে না করিবে। বুঝলি তো কেন কথা বলতে বা শব্দ করতে বারণ করছি? দুর্মশাই, কি বুঝবো এতে? এই দ্বিতীয় মটা আবার কি? সে এখন বলবো না, সোজা যেতে হবে ওই প্রান্তে। ওখানেই আছে আমাদের কি হোল। কাজেই কোনো কথা নয়, বেরোতে হবে এই করিডোরটা, দ্য করিডোর অফ সাসপেন্স। হয়তো দেখছি অনেক কিছুই নয়, কিন্তু অনেক কিছু আছে। কলিযুগের ময়দানবের কীর্তি, লেটস ফেস ইট। এই বলে তিনজন ঘরটায় প্রবেশ করল। লম্বা করিডরের মতো ঘর। মশালের আলোয় যা দেখা যাচ্ছে, দেওয়ালে অসংখ্য মানুষের হাতের প্রতিরূপ পাথরের ফলকে খোদাই করা আছে। দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো মানুষের হাত কেটে কেউ বাজারের মাটনের মতো ঝুলিয়ে রেখেছে। দেখেই গা ছমছম করছে। ঈশান মেঝেতে তাকালো। ফ্লোর দেখে মনে হচ্ছে যেন কঠিন পাথর নয়, জলের ওপর হাঁটছে। কারণ ওর নিজের কম্পিত অস্পষ্ট প্রতিফলন পড়ছে মেঝেতে। চারপাশ সব আশ্চর্য রকম নিস্তব্ধ। প্রতিটা পদক্ষেপের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ওরা তবুও হাঁটছে। এমন সময় ওপর থেকে কি একটা পড়ল যেন জয়ার গায়ে। গা ঝেড়ে ফেলতেই মশালের আলোয় দেখল সেই মেয়েটা যাকে স্বপ্নে দেখেছিল। সদন্ত দুটো বের করে চেয়ে আছে ওর দিকে। ভয়ে চোখ বন্ধ করে নিল। নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করেও মুখ দিয়ে বের হলো একটু শব্দ। তখনই তার বাম পাশের দেওয়ালে থাকা ঝুলন্ত পাথরের হাতটা সহসা তার পা চেপে ধরল। তখনই ঈশান হাত নাড়িয়ে ইশারা করল, কিন্তু জয়া বুঝল না। কাঁদো কাঁদো মুখে কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। তখন জয়াকে দেখিয়ে স্যান্ডেল খুলে ফেলল ঈশান। জয়াও অতি কষ্টে জুতো থেকে পা বের করে নিল। পাথরের হাতটা মুহূর্তেই দুমড়ে মুচড়ে দিল তার জুতোটা। তারপর হাতটা আবার আগের মতো স্থির হয়ে গেল। জয়া কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে বসে রইল। আর এসবই প্রত্যুষ দেখল হতভম্ব হয়ে। ঈশান ওকে হাতটা ধরে টেনে তুলল। ডান হাতের বুড়ো আঙুল দেখিয়ে জানতে চাইল সে ঠিক আছে কিনা। জয়া হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তবে ওই ছোট্ট মেয়েটাকে আর পাওয়া যায়নি। হাঁটছে ওরা। অবাক করা অনেক কিছুই দেখছে। একটু আগে পায়ের তলায় ছলাৎ ছলাৎ শব্দ হলো। বোঝা গেল অন্তত কয়েক সেন্টিমিটার গভীর জলরাশি। অথচ ওপর থেকে দেখে বোঝার উপায় ছিল না এখানে জল আছে। মহাভারতের সভা পর্বে ময়দানব নির্মিত ইন্দ্রপ্রস্থের সভার বিবরণী এমনটা পাওয়া যায়। তার মধ্যে ঝলমল করছিল সোনালি পদ্ম। তার উপর একটা ভ্রমরের প্রতিকৃতি। রূপ কিংবা অন্য কোনো ধাতুর তৈরি হবে হয়তো, এত জীবন্ত লাগছিল। এবার ওই করিডর কাম ঘরটারই মেঝে থেকে বের হলো একটা প্রকাণ্ড সাপ। রীতিমতো ফোঁস ফোঁস হিস হিস করতে লাগলো। এসেই জড়িয়ে ধরল ঈশানের পা। প্রত্যুষ ভয়ে এগিয়ে আসতে চাইছিল। ঈশান হাত দেখিয়ে থামিয়ে দিল। সাপটা ক্রমশ নিজের সমস্ত দেহ আড়াআড়িভাবে জড়িয়ে নিল ওর দুই পায়ে। ঈশান চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে।
সাপটা ক্রমশ কোমর জড়িয়ে পেটে তারপর বুকে জড়ালো। ঈশানের মনে হলো এত বড় সাপ হয়তো তার দম বন্ধই হয়ে যাবে, কিন্তু চোখ বন্ধ থাকার কারণে ঈশান না দেখলেও বাকি দুজন দেখল বটে। ক্রমশ ওপরে উঠতে উঠতে সাপটা ছোট হয়ে আসছে। যখন সাপটা মাথায় উঠেছে তখন তার দৈর্ঘ্য বড়জোর কয়েক মিলিমিটার। মাথায় উঠেই মিলিয়ে গেল। আর মাত্র কয়েক হাত, তারপরেই শেষের দেওয়াল। কিন্তু তখনই ঘটল বিপত্তি। দেওয়াল থেকে দুটো সাদা পাথরের হাত এসে পড়ল প্রত্যুষের পায়ে। প্রত্যুষ দেখল স্বপ্নের মতোই হাত দুটো পা বেয়ে বেয়ে ওপরে উঠছে। কোমরে উঠল, এরপর বুকে, এরপর ঘাড়ের কাছটায়। এবার ঈশান ব্যস্ত হয়ে উঠল। জয়ার দিকে হাত বাড়িয়ে আঙুলগুলো বাঁকিয়ে কিছু একটা দিতে ইশারা করল। জয়া ভয়ের চোটে কিছুই বুঝতে পারল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। হাত দুটো এবার ক্রমশ চেপে বসছে প্রত্যুষের গলার উপর। আর সংযম রাখতে পারল না ঈশান, চিৎকার করে উঠল, চাবি দে, চাবি দে, চাবিটা দে তাড়াতাড়ি। সাথে সাথে পুরো ঘরটা দুলে উঠল। ক্রমশ দুপাশের দেওয়াল পরস্পরের অভিমুখে গতিশীল হতে আরম্ভ করল। জয়া দুই হাত মাথায় চেপে বসে পড়ল মেঝেতে। ঈশান ভয়ার্ত মনে দেওয়ালে খুঁজতে লাগলো চাবির গর্ত। প্রায় 30 সেকেন্ডের পর খুঁজে পেল লম্বা চেরা গর্ত। ততক্ষণে প্রত্যুষ গোঙানি আরম্ভ করেছে। দ্রুত চাবি চালিয়ে মোচড় দেয় ঈশান। তখনই দেওয়াল নেমে গেল। অপর প্রান্তের জানলা দিয়ে আলো ঢুকছে। তখন প্রত্যুষের গলার হাতগুলো গায়েব হয়ে গেল। দেওয়ালগুলো যথাস্থানে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ জোরে জোরে শ্বাস নিচ্ছে। জয়া ভয়ার্ত চোখে দেখছে চারপাশে। একটু আগেই সব ঘটেছে তার বিশ্বাস হচ্ছে না। তিনজনেই ক্লান্ত শরীরে বেরিয়ে এলো তমালগড়ের মায়াবী কুঠি বাড়িটা থেকে। জয়া বলল, কি সাংঘাতিক, মনে হচ্ছিল করিডোরটা আমাকে গিলে খেয়ে নেবে। কি করব? চাবি দিতে ইশারা করলাম, তুই তো বুঝলি না, তাই বাধ্য হয়ে আমার মুখ দিয়ে শব্দ বের করতেই হলো, নইলে হয়তো প্রত্যুষবাবুর ক্ষতি হতে পারত। আচ্ছা দাদা, এবার বলুন তো, কথা বলতে বা শব্দ করতে নিষেধ করছিলেন কেন? ধাঁধার মধ্যে দ্বিতীয় ময়ের ব্যবহার করতে নিষেধ করা ছিল। এই ম আসলে তন্ত্রের পঞ্চম অকারকে নির্দেশ করে। মদ, মাংস, মৎস্য, মুদ্রা আর মৈথুন হলো পঞ্চম অকার। দ্বিতীয় ম হলো মাংস। আসলে তন্ত্রের দর্শন অনুযায়ী মাংস বলতে জিহ্বাকে বোঝায়, আরও বিস্তৃত রূপে বাক শক্তি বা শব্দকে। তাই মুখে শব্দ করা যাবে না, এমনটাই বলা ছিল। শুধু তাই নয়, গত রাত্রে আমরা সম্ভবত আজকের ট্রেলার পেয়ে গিয়েছিলাম, তাই না? একদমই তাই। ব্যাপারটা মজার। এখন আমরাও এই মায়া জগতের অংশ। তবে এখন কিন্তু আমাদের যাত্রাপথ মোড় নিয়েছে ডান দিকে। নতুন দিকে নতুন রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য। ঈশানরা যখন ঘরে পৌঁছালো তখন প্রায় 2টো বাজে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে যথারীতি খাতাটা খুলল ঈশান। লেখা আছে নতুন ছড়া, সেই সাথে রোড ম্যাপ মিলিয়ে দেখল। ঘরের একপাশের অভিগমন সম্পন্ন হয়েছে। এবার যাত্রাপথ মোড় নিচ্ছে ডানে, আর তার শিরোনামে লেখা আছে নরকের দ্বার। আর ছড়াটা হলো, নগরের 3 দ্বার করিবে ভ্রমণ, ভ্রমণ না হোক তব বিকার কারণ। তুমি তোমার বিঘ্ন, তুমি তো ত্রাতা, নরক দুয়ারে নাই অন্য বিধাতা। ঈশানের মাথায় নতুন চিন্তা। তার মনে হয় না আজকের মতো খুব বেশি বাধা বিপত্তি থাকবে সেখানে, কিন্তু এই সবটাই তার অনুমান। আদতে কি করতে হবে সেটি মাথায় খেলছে না। আচ্ছা, রাতে কি কোনো সংকেত পেতে পারে? হয়তো জয়া আর প্রত্যুষও এমন কিছু সংকেত পেতে পারে। রাত্রে ঈশানের ঘুম আসছিল না। মনে একটা দারুণ উত্তেজনা খেলা করছে। আচ্ছা, সে কি দেখতে পাবে কিছু? কিন্তু ঘুমাবার চেষ্টাও করছে, কারণ না ঘুমালে কাল সুস্থভাবে কি করে সে অভিযানে যাবে। অবশ্য কিছুক্ষণ পরই তার চোখে ঘুম জড়িয়ে এলো। আধো ঘুম আধো জাগরণে বিচিত্র শব্দ শুনল সে। না, কোনো নরকের হাহাকার বা তীব্র আর্ত চিৎকার নয়।
প্রথমে শুনল অদ্ভুত সুন্দর বীণা বাদ্য আর ঝুমুরের তাল। তার কিছুক্ষণ পর কারো ঝগড়া বিবাদ বা বচসার শব্দ, যেন কেউ ঝগড়া করছে খুব রাগী স্বরে। আর খানিক বাদে মনে হলো সে যেন কোনো বাজারের মাঝে শুয়ে আছে, চারপাশে দরদাম হাঁকাহাঁকি বা নিলামে উঠেছে কোনো মহামূল্যবান বস্তু। এরূপ বিচিত্র শব্দের জাল ভেঙে যখন ঈশানের সম্বিত ফিরল, তখন রাত মনে হয় প্রায় শেষ হয়ে এসেছে। কারণ এই শীতের আবহাওয়া ভেদ করেও কয়েকটা প্রভাত বিহঙ্গের প্রভাতী সংকীর্তন কানে এসে লাগল। ঈশানের সঙ্গে জয়া আর প্রত্যুষের দেখা হলো। ওদের কথা শুনে একটু অবাক হলো সে, কারণ গত রাতে ওদের কোনো রকম কোনো অভিজ্ঞতাই হয়নি। ঈশান গায়ে চাদর চড়িয়ে হাঁটা লাগালো হরি মন্দিরের উদ্দেশ্যে। ভাবল পূজারীর সাহায্য নেওয়া যায় কি না। অবধারিতভাবে প্রত্যুষ ও জয়া তার সঙ্গী হল। মন্দিরে তখন গীতার ক্লাস চলছে। গীতা পাঠ শিখছে ছোট ছোট ছেলে মেয়েরা। শিক্ষক মশাই ষোড়শ অধ্যায় থেকে পাঠ করছেন। বিদ্যার্থীরা শুনে শুনে মুখে আবৃত্তি করছে। ঈশান কিছুক্ষণ নাট মন্দিরে দাঁড়ালো, তারপর আবার উল্টো পথে হাঁটতে আরম্ভ করল। জয়া আর প্রত্যুষও তাকে অনুসরণ করছে। হাঁটতে হাঁটতে প্রত্যুষ আর জয়াকে ঈশান বলল, আজ আমি একাই যাচ্ছি, নরকের দুয়ারে যাচ্ছি মামুনি। স্বর্গ বা নরকে মানুষ একাই যায়, সঙ্গী কেউ হয় না। নরকের দ্বার লেখা আছে দেখলাম, কিন্তু তোমাকে একা ছাড়ি কি করে? ছাড়তে হবে মা, এই পর্বটা আমাকেই পার করতে দে। আশা করি আগামীকালই আমরা আবার সঙ্গী হব। মিত্তির মশাই বরঞ্চ আমাকে একটা মশাল দিন। বাড়ির সবাইকে বলবেন আমি মন্দিরে আছি, বলবেন চিন্তা না করতে। সে না হয় হলো, কিন্তু আমরা খুব চিন্তায় থাকবো। আমার উপর ভরসা রাখুন, ভয় পাবেন না। আর বাড়ির কারোর সামনে এই চিন্তিত মুখটা দয়া করে দেখাবেন না। আমি চাই না ব্যাপারটা জানাজানি হোক। ওদের সঙ্গে বাড়ি পর্যন্ত গেল ঈশান। বাড়িতে বসে চা আর চিতই পিঠে খেল। তারপর সবার অলক্ষ্যে মশাল নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তমালকরের বাড়িতে ঢুকল ঈশান। সন্তর্পণে জ্বালিয়ে নিল মশালটাকে। একে একে বিজিত ঘরগুলো পেরিয়ে মোড় নিল ডান দিকে। সেখানে একটা সংকীর্ণ বারান্দার মতো জায়গা, তাতে দুটো মাঝারি আকারের জানলা। তারপর আবার পথ মোড় নিল বিপরীতে, অর্থাৎ যাত্রাপথটা ইউ শেপড হলো বলা চলে। এখানেই শুরু নরকের প্রথম দ্বার। ডান পা এগিয়ে প্রবেশ করল ঘরটিতে। ঘরের ভেতর চমৎকার একটি ঘ্রাণ, না ঠিক ফুলের নয়, অন্যরকম একটি ঘ্রাণ, অতি কমনীয়, অতি রমণীয়, অতি মোহনীয়। তার সঙ্গে কানে আসছে কারোর সুললিত নূপুরের ঝঙ্কার। সেই গন্ধ আর শব্দ যেন ঈশানের মনকে ক্রমশ মোহিত করে ফেলছে। এবার তার চোখ গেল দেওয়ালে। মশালের আলোয় দেখল সামনেই একটি মূর্তি, একজন নৃত্যরত অপ্সরী। স্বল্প বসনা, উন্নত বক্ষা, আর তার চোখ কি জীবন্ত! নয়ন কটাক্ষে যেন সে সহস্র পুরুষকেও বশ করতে সমর্থ। ঈশানের শরীর যেন কাঁপছে। না, ভয়ের কাঁপন নয়, এই কাঁপন অন্যরকম। সহসা ঈশান তার মনোজগতে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। সে যেন ৪৫ বছরের কোনো বিগত যৌবন লোক নয়, সদ্য যৌবন প্রাপ্ত ১৭ কি ১৮ বছরের কিশোর। মনে হতে লাগলো একজন কিশোরের প্রথম কামানুভূতি যেমন হয় তেমনটা তারও হচ্ছে। সামনে থাকা অপ্সরীটি কি জীবন্ত! তৈলাক্ত দেহ, এমন উদ্ধত ভঙ্গি আর চোখে থাকা তীব্র কটাক্ষ যেন তাকে পাগল করে তুলেছে। নিজের অজান্তেই তার হাত চলে গেল মুদ্রা সমেত উত্তোলিত অপ্সরীর বাহুমূলে। কিঞ্চিত স্পর্শ করতেই ক্যার ক্যার করে শব্দ হলো একটি। তখনই যেন আগের অবস্থায় ফিরে এলো ঈশান। তার থেকে কয়েক গজ দূরেই নরকের দ্বিতীয় দ্বার। যেমনটা রোড ম্যাপে আছে ঠিক তেমনই সেটির পরিসর কমে গেল কিছুটা, আর তার পাও যেন অসাড় হয়ে আছে, নড়তে চাইছে না। এবার মশালের আলোয় দেখল সারা দেওয়াল জুড়ে অসংখ্য মৈথুন চিত্রকলা, নানা মুদ্রায় শৃঙ্গারের দৃশ্য। কি জীবন্ত লাগছে, যেন
পাথরের স্থির চিত্র হয়েও সব গতিমান, জীবন্ত। ঈশান কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত! মনকে নিয়ন্ত্রণে আনতে মিনিট দেড়েক সময় লাগলো তার। পাটা অসাড় হয়েছিল এতক্ষণ, এবার খানিকটা সাড়া পাচ্ছে পায়ে। একটু পর পা স্বাভাবিক হলো তার। না, এবার আর দাঁড়ানো যাবে না। এই একটু হাঁটলেই এই ঘর কাম করিডর থেকে বেরোনো যাবে। তারপরই নরকের দ্বিতীয় দ্বার। ঘরটির দেওয়ালে অসংখ্য মৈথুন কলা, অনেকটা খাজুরোহ মন্দিরের বাইরে যেমন থাকে তেমন চিত্রকলা, কিন্তু যেন মূর্তি নয়, কত জীবন্ত। প্রতিটি নগ্ন নর নারীর মূর্তি যেন তেলে চকচক করছে। মশালের আলোয় আরও আবেদনময় হয়ে উঠেছে চিত্রকলাগুলো। এসব দেখলে যে কারোর সংযম নষ্ট হতে বাধ্য, কিন্তু ঈশান আর এইসবে মনোযোগ দিতে চায় না। তার লক্ষ্য এই ঘর অতিক্রম করা। সে ধীর পায়ে এগোতে লাগলো। দ্বিতীয় দরজায় এসে দাঁড়ালো ঈশান। এটিও করিডরের মতোই লম্বা। ঢুকতেই হাতের ডান পাশে একটি চতুর্ভুজ মূর্তি, এক হাতে ত্রিশূল, অন্য হাতে চন্দ্রহাস খড়গ, এক হাতে পাকানো দড়ি, অন্য হাত খালি। মূর্তিটির চেহারায় যেন রাজ্যের ক্রোধ এসে জমা হয়েছে। চোখ থেকে বের হচ্ছে অনন্ত ক্রোধ। ঈশান জানে এটি অষ্টভৈরবের অন্যতম মূর্তি, ক্রোধ ভৈরব। এই মূর্তির নির্মাণ শৈলীও এত নিখুঁত যে মনে হচ্ছে ভৈরবের উষ্মাপূর্ণ তপ্ত নিঃশ্বাস যেন ঈশানের শরীরে লাগছে। আর বাম পাশে একটি ঋষি মতন মূর্তি, রাগে ক্রোধে তাকিয়ে আছে, সম্ভবত দুর্বাসার মূর্তি। এসব দেখে ঈশান যখন হতবাক, তখনই একটি পরিচিত অথচ বিরক্তিকর শব্দ তার কানে এলো। একটি বড় মাছি তার মাথার আশেপাশে ঘুরঘুর করছে। কানে ঢুকি ঢুকি করেও ঢুকছে না। ঈশান একবার হাত নাড়ালো, এবার বাম দিক থেকে ডান দিকে চলে গেল মাছিটা। আবার হাত নাড়ালো ঈশান, মাছিটা আবার পার্শ্ব পরিবর্তন করলো। এক হাতে মশাল ধরে অন্য হাতে মাছি তাড়াতে তাড়াতে একসময় বিরক্ত হয়ে গেল সে। না, হতচ্ছাড়া মাছিটাকে মারতেই হচ্ছে। মশালটাকে ভৈরব মূর্তির খালি হাতে ধরিয়ে দিয়ে সে প্রবল বেগে হাত নেড়ে মাছিটাকে মারার চেষ্টা করতে থাকে। মিনিট পাঁচেক ব্যর্থ চেষ্টার পর মেজাজ বিগড়ে গেল ঈশানের। প্রবল বেগে হাত পা ছুঁড়ে মারতে চাইল সে। একটা সময় আর টাল সামলাতে না পেরে ভূমির ওপর কুপোকাত হয়ে পড়ে ঈশান। এমন সময় একটি অশরীরী অট্টহাসির শব্দ শুনল সে, যেন কেউ তাকে দেখে বিদ্রুপ করছে। এবার সম্বিত ফিরল ঈশানের। কি সামান্য একটি মাছির ওপর রাগ করে তার এই দশা, আর তাকে মারতে চেয়েই কিনা এত সময় নষ্ট। ছি ছি! ঈশান উঠে দাঁড়ায়, ভৈরবের হাত থেকে মশাল তুলে নিল সে। তারপর আবার হাঁটছে। এই করিডরের দেওয়ালে সবই ক্রোধী মুখের চিত্রকলা। সম্ভবত এসব কলায় মনুসংযোগ করলে তার মনকেও প্রভাবিত করবে সেগুলো। তার চেয়ে বরং কোনো দিকে না তাকিয়ে হেঁটে হেঁটে করিডরটা পার করাই ভালো। নরকের তৃতীয় দুয়ারে এসে ঈশানের চক্ষু ছানা পড়া। চোখ যে ঝলসে যায়। এই জায়গাটা মূর্তিতে ঠাসা, আর তাদের গা ভর্তি উজ্জ্বল স্বর্ণালঙ্কার। শুধু স্বর্ণ, লাল, নীল, সবুজ, কমলা, কত রঙের মাণিক্য ঝলমল করছে তাতে। আর প্রতিটি মূর্তির সামনে স্তূপীকৃত রাশি রাশি মোহর। মশালের সরু আলো সবগুলোতে ঠিকরে ঠিকরে ক্রমে প্রতিফলিত হয়ে পুরো ঘর আলোকিত করে ফেলছে। ঈশানের মনে এবার অদ্ভুত চিন্তা। আচ্ছা, এখান থেকে এক মুঠো স্বর্ণ মুদ্রা নিলেই তো হয়। নেবে কি? কাঁপা কাঁপা হাতে একটি স্বর্ণ মুদ্রার স্তূপে হাত বাড়ায় সে। স্তূপের শীর্ষদেশ থেকে কয়েকটা মুদ্রা নিল সে। মশালের আলোয় দেখতে চাইল একটু খুঁটিয়ে। কি এগুলো তো সোনার নয়, মোটেও ঝলমল করছে না এগুলো, বরং তামাটে লাল রঙের দেখাচ্ছে। আচ্ছা, হয়তো আরেকটু ভেতরে সোনা আছে। এই ভেবে হাতের মুদ্রাগুলো ছুঁড়ে ফেলে আবার স্তূপ ঘেটে আরেকটু ভেতরের থেকে মুদ্রা তুলে নিল। আবার পরখ করতে লাগলো সে। না, আবারও তামা।
আবার ছুঁড়ে ফেলা, এমনভাবে বেশ কিছুক্ষণ পুনরাবৃত্তি হলো। এবার ঈশান রীতিমতো ঘেমে গেছে, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। ঈশান মেঝেতে বসে